সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন পরিমার্জন করতে পারবে, হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। চট্টগ্রামে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। কেন্দ্র সচিব ও কমিটি প্রধানকে অব্যাহতি, জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এবং রাজধানীর বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনেও লম্বা লাইন। এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেই দেখা দেয় সংকট। দুঃখ প্রকাশ করে দায় সারতে চায় পেট্রোবাংলা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। সরকার চাইলে কোটা পরিবর্তন পরিমার্জন করতে পারবে। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়ার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আরও বলা হয়েছে, কোটায় পূরণ না হলে মেধা তালিকা থেকে নেওয়া যাবে। এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হবে রোববার। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি কোটা বিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। এবার কোটার বল সরকারের দিকে ঠেলে দিলেন দেশের উচ্চ আদালত। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। রায়ে উচ্চ আদালত বলেছেন, সরকার চাইলে কোটা ব্যবস্থার পরিবর্তন পরিমার্জন করতে পারবে, আর কোটায় পূরণ না হলে নেওয়া যাবে মেধা তালিকা থেকে। কোটা নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য দরকার ছিল হাইকোর্টের রায়। এদিন আংশিক রায় প্রকাশ হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে রোববার। যদিও এ রায়ের কার্যকারিতার উপর বুধবার 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই জাজমেন্টের কারণে যদি নির্বাহী বিভাগ মনে করে যে ওই কোঠায় যে সংখ্যা দেওয়া আছে 30% সহ 5%, 10%, এটাকে বৃদ্ধি করা দরকার অথবা কমানো দরকার, তারা কমাতে পারবে অথবা বৃদ্ধি করতে পারবে। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সিএমপি ফাইল করা হয়েছে, এই জাজমেন্টের যখন পূর্ণাঙ্গ কপি বের হবে তখন আমরা সিপি ফাইল করব। সিপি ফাইল হওয়ার পরে এই জাজমেন্টের উপরে আলোচনা হবে। এর আগে সকালে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ হতে পারে আদালতে। মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। সর্বোচ্চ আদালতের আদেশ ও প্রধান বিচারপতির আহ্বানের পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে আদালত অবমাননা এবং এর নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য দেখছেন রিটকারী আইনজীবীরা। চট্টগ্রামে সীতাকুণ্ডের বিজয় সরণী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন। এ ঘটনায় পরীক্ষার কেন্দ্র সচিব শিবশঙ্কর শীল ও পরীক্ষা কমিটির প্রধান আব্দুল্লাহ আল নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চলমান এইচএসসি পরীক্ষায় রুটিন অনুযায়ী বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। সে অনুযায়ী প্রস্তুতি ছিল সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিজয় সরণী কলেজের পরীক্ষার্থীদের। এমসিকিউ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও লিখিত পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে হতভম্ব পরীক্ষার্থীরা। একই বিষয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে তাদের। পরে শিক্ষার্থীদের 1.5 ঘন্টা বসিয়ে রেখে প্রথম পত্রের প্রশ্ন এনে বেলা 12টায় লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়। যখন আমাদের এমসিকিউ শেষ হয়ে গেছে তখন ওই পর্যায়ে আমাদের এখনো কেন্দ্রে প্রশ্ন আসে নাই, যার কারণে স্যার এসে বললো যে তোমাদের পরীক্ষা আর 1 ঘন্টা পরে শুরু হবে। 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা পরে ঠিক টাইম 12টার সময় আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই টাইমটা ওয়েস্ট হয়েছে বিধে আমরা কিন্তু অনেক সূত্র মাথা থেকে ভুলে গেছি, বাট এটা আমাদের উপর একটা প্রভাব পড়ছে অনেক বাচ্চারও। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের যিনি কনভেনার ছিলেন, পরীক্ষা কমিটি কনভেনার, তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী বিকল্প প্রশ্নে হবে বলে জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দ্বিতীয় পত্র দিয়েছে, এখন দ্বিতীয় পত্র দিলেও ওইটা ধরেন প্রশ্ন উঠলো, ওই কোডটা আমরা আর ব্যবহার করব না, আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিজয় সরণী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা 633 জন। এর মধ্যে পদার্থবিজ্ঞানের পরীক্ষার্থী ছিল 360 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
2004 সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে প্রায় প্রতি বছরই হাজার হাজার অভিযোগ জমা পড়েছে দুদকে। 90 থেকে 95% অভিযোগ আমলেই নেয়নি দুদক। আর আমলে নেওয়া অভিযোগগুলোর মধ্যে মামলা এবং সাজার সংখ্যা আরও অনেক কম। অভিযোগ আছে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রথী মহারথীদের নাম প্রায় শূন্যের কোঠায়। অধিকাংশ ক্ষেত্রে দুদক অভিযোগপত্র জমা দিয়েছে রাঘব বোয়ালরা লাপাত্তা হওয়ার পরে। তবে এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটির আইনজীবী। বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করে দুদক। আতাউর কাউসারের রিপোর্ট। কখনো নিজেদের তথ্যে, কখনো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বেশিরভাগ ক্ষেত্রেই নথিভুক্তির মাধ্যমে ঘটে অনুসন্ধানের সমাপ্তি, আর মামলা হলে অভিযুক্ত ব্যক্তির দায়মুক্তি ঘটছে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে। অর্থাৎ দুর্নীতি প্রমাণ করতে পেরে সাজা ভোগ করানো গেছে এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা। এক্ষেত্রে উচ্চ আদালতে আপিলের দীর্ঘসূত্রতা বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন দুদকের সাবেক এ মহাপরিচালক। মামলাগুলো দুদকের আদালতে আছে, সেই আদালতে মামলা নিষ্পত্তি হয় বছরে 10%ও হয় না। ট্রায়াল কোর্টে মামলা বিচার হয়তোবা ঠেলে টুলে কোনো মতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু হাইকোর্টে এসে দেখা যাচ্ছে এইগুলো আবার জমে যাচ্ছে, এগুলো নিষ্পত্তি হচ্ছে না। দুদকের আইনজীবীও বলছেন বিচারিক প্রক্রিয়ার কারণেই এ দীর্ঘসূত্রতা। দুর্নীতিবাজ বড় হোক বা ছোট, সকলের বিরুদ্ধেই সজাগ ও সক্রিয় দুদক। জেনারেল এরশাদের কনভিকশন হয়েছে, প্রাইম মিনিস্টার কাজী জাফরের কনভিকশন হয়েছে, বেগম খালেদা জিয়ার কনভিকশন হয়েছে দুদকের মামলাতে, মুফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের কনভিকশন হয়েছে, হাইকোর্টে অ্যাকুটেল হয়েছে, অ্যাপিলিটেশন পেন্ডিং। হাজি সেলিমের মামলা কনভিকশন হাইকোর্ট পর্যন্ত একটা অংশ বহাল আছে, সেটাও অ্যাপিলিটেশন পেন্ডিং। বদির মামলা কনভিকশন হয়েছে, হাইকোর্টে আপিল পেন্ডিং। আপিল সপ্তাহে হয়তো শুনে একদিন বা দুদিন, এগুলো অনেক প্রসিডিউরের কারণে এটা ডিলে হয়। আবার অনেকগুলি তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা সেটা দ্রুতভাবে করতে পারছি, যেমন ডিআইজি মিজান, তারপরে ডিআইজি প্রিজন বজলুর রশিদ। এসব ছাপিয়ে রাঘব বোয়ালদের লাপাত্তা হওয়া ঠেকাতে না পারার প্রচুর সমালোচনা রয়েছে দুদকের বিরুদ্ধে, যা নতুন করে উঠল পুলিশের সাবেক আইজি বেনজির, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গে। একইভাবে দুদককে অন্ধকারে রেখে লাপাত্তা হয়ে আছেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত অনেক ব্যক্তি। অনেকে আবার পালিয়েছেন দুদকের নাকের ডগা দিয়েই। তাদের দেশ ছাড়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সম্প্রতি বেনজির আহমেদের সপরিবারে লাপাত্তা হওয়ার পর প্রশ্ন উঠে ব্যবস্থা গ্রহণে দেরি করেছে দুদক। দুদক চেয়ারম্যান তখন জানিয়েছিলেন একজন কমিশনার দেশের বাইরে থাকায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছিল। আপনি বোধহয় এপ্রিলের 5 বা 6 তারিখে আসছেন, হ্যাঁ 7-8। আপনি এপ্রিলে কবে গেছেন জানি যেতে বাইরে? এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই। দুদকের সাবেক মহাপরিচালকের মতে এগুলো খোঁড়া অজুহাত। এখানে 2 জন কমিশনারের মধ্যে যদি একজন দেশের বাইরে থাকে, সেই কারণে কমিশন অচল হয়ে যাচ্ছে না। কারণ একজন কমিশনার আর একজন চেয়ারম্যান তো বর্তমান আছেন, দুজনে মিলেই তারা সিদ্ধান্ত নিতে পারতেন, এবং তারা ওই সময়টায় কেন সিদ্ধান্ত নেননি সেই জবাবটা তো দিচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে দুর্নীতি দমনে দুদকের থাকতে হবে সদিচ্ছা, ব্যবহার করতে হবে সব হাতিয়ার, নিজেদেরও থাকতে হবে দুর্নীতিমুক্ত। কমিশনার চেয়ারম্যান আছেন, তাদের একটু সাহসী হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশে গ্যাস সংকটে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য সেটি এখন সিঙ্গাপুরে। এর মধ্যে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় রাজধানী সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সংকট। তবে পেট্রোবাংলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে দায়িত্ব সারলেও অন্য দায়িত্বশীলরা একেবারে চুপ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের অদূরে মহেশখালীতে ভাসমান অবস্থায় থাকা 2টি টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত 1100 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। 2টি এলএনজি বহনকারী হলো সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব তরল এলএনজি রূপান্তরের মাধ্যমে গ্যাসের রূপ পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতিগ্রস্ত টার্মিনালটিকে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে, যে কারণে সরবরাহ কমে আসে 600 মিলিয়ন ঘনফুটে।
এদিকে চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের তীরবর্তী আনোয়ারা এলাকার চায়না ইকোনমিক জোন অংশে জেটি নির্মাণের সয়েল টেস্ট চলাকালে 42 ইঞ্চি ব্যাসার্ধের একটি গ্যাস পাইপে আঘাত করে। এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকে এই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। মূলত মহেশখালী হয়ে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা মাটির নিচ দিয়ে আনা হয়েছিল এই পাইপ। এর মধ্যে একটি পাইপ শুধুমাত্র চট্টগ্রামে এবং অপরটি সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাজধানী ঢাকার পাইপটি মেরামত হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর চট্টগ্রামের অংশের পাইপে বর্তমানে 220 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অবশ্য আগেও একবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিবারই টার্মিনালগুলোকে মেরামতের জন্য সিঙ্গাপুর পাঠাতে হয়। পেট্রোবাংলার সর্বশেষ 9 জুলাইয়ের তথ্য অনুযায়ী 3,829 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে 2,605 মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে মাত্র 609 মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে দেখানো হলো। বাকি গ্যাসের যোগান আসছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ কমে গেছে রাজধানীতে। গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে গৃহস্থালির কাজে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে। আর পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। বেশ কিছুদিন ধরেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ির এমন দীর্ঘ লাইন। ঘূর্ণিঝড় রিমালের কারণে এনএলজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে কমে যায় গ্যাস সরবরাহ। এতে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। 3 ঘন্টা লাইনে দাঁড়ায় এই যে কেবল গ্যাস পেলাম। গ্যাস পেলে ভাড়া মারতে পারি না, সিরিয়াল অনেক। বাসা বাড়িতে আমরা এলপিজি ইউজ করতেছি, আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। গ্যাস সংকটের ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে রাজধানীর আবাসিক এলাকায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাসা বাড়িতে গ্যাসের অভাবে চুলা জ্বালানোই দায়। ধানমন্ডি, হাতিরপুল, সেন্ট্রাল রোড সহ পুরান ঢাকার অধিকাংশ এলাকাতে বাসা বাড়িতে গ্যাস নেই বললেই চলে। গ্যাস থাকে না আমাদের। হ্যাঁ, আমাদের রান্না বাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়। কারেন্টের চুলা দিয়ে কিছু সারবো, আবার রাইস কুকারে ভাত দিয়ে দিব, এইভাবে আমরা 3টা-4টা বাজে যায় দুপুরে খাওয়া। বাসিন্দারা বলছেন গ্যাসের অভাবে অধিকাংশ সময় বাইরে থেকে কিনে খেতে হয় তাদের। খাই না খাই, বিস্কুট খাই, কোনো রকম আমরা গরিব মানুষ। রাতে যেটা থাকে এটাকে আমরা দুপুরে আবার খাই। যে দেখেন টেবিলের উপর ভাত তরকারি আছে, এটা গত রাতে রান্না করা। যদিও গত সপ্তাহে চলতি মাসের 15 তারিখের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। বর্তমানে 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে 3,000 ঘনফুটের। পরপর দুটি দুর্ঘটনায় তা নেমে এসেছে আরও নিচে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় বানভাসীদের দুর্ভোগ এখনও কমেনি। বিশুদ্ধ পানির অভাব সহ দেখা দিয়েছে খাদ্য সংকট। তবে ভারী বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধা ও কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বন্যায় প্লাবিত বেশ কিছু গ্রাম। তলিয়ে যাওয়া রাস্তায় হাঁটু পানি মারিয়ে চলাচল করছেন বানভাসীরা। কমেনি তাদের অন্যান্য দুর্ভোগও। বৃহস্পতিবার জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পানিবন্দী মানুষ টানা 8 দিন পর আবারও ঘরে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে ভোর থেকে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। জেলার 70টি বিদ্যালয় প্রাঙ্গণে পানি ওঠায় বন্ধ আছে পাঠদান। কোন মেম্বার, চেয়ারম্যান, নেতা ফেতা কোনো কেউ আসে না, এসে কেউ বলে না যে তোমরা কোন অবস্থায় আছো। আর চোরের পানি তো আস্তে আস্তে যেতেছে। বীরের মানুষ যে কষ্ট আছে এটা ধারণার বাইরে। গাইবান্ধায় আবারও 2 দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। হাঁটু পানি মারিয়ে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা। এখানে শুকাছিল পানি, এই কালকে হাতে পানি বের হয়ে গেছে, এই সড়ক ডুবে গেল কালকে হাতে। ঘরে ঘরে পানি উঠছিল, আবার পানিটা নামে গেছে, আবার বন্যা আবার পুনরায় আবার শুরু হয়ে গেছে। শুকনো খাবার, যে কোনো
যেমন ডায়রিয়ার ট্যাবলেট আর স্যালাইন জাতীয় জিনিসগুলা, এগুলো তো দরকার। এদিকে কুড়িগ্রামে বিপদসীমা ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত 2 লাখ বাসিন্দা। দেখা দিয়েছে ভাঙনও। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। শিশু জন্মে অস্ত্রোপচারের সংখ্যা কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গর্ভবতী মায়েরা যেন নিয়মিত ও সময় মতো কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আমরা যদি রুট থেকে কাজ শুরু করতে পারি তাহলে আমরা সিজারের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারবো ডেফিনেটলি, এবং মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। গ্রাম পর্যায়ে কাজ করে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মানুষকে, গর্ভবতী মাদেরকে বুঝান, আপনারা মনিটর করেন যেন এই এএনসিটা ঠিক মতো হয়, 4 বার করতে হয়, সেটার জন্য ঠিক মতো চলে এবং তারা যেন ঠিক মতো সময় মতো মানে কমিউনিটি ক্লিনিক হোক, আসুক, উপজেলা হেলথ কমপ্লেক্সে যাক, আমরা সিজার করার সংখ্যাটা কমিয়ে আনতে চাই। এবার রাজুকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর আওয়ামী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। প্রতিবছর নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে কবে, রাজুককে প্রশ্ন তার। এদিকে রাজধানীর লালবাগ ও হাজারীবাগে সবুজায়ন বৃদ্ধির জন্য রাজুকের পরিকল্পনাকে অবাস্তব বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত জমি উদ্ধার করা চ্যালেঞ্জিং ইস্যু। পরিকল্পনায় কোনো অগ্রগতি নাই, সেই পরিকল্পনা করে লাভটা কি আমাকে এটা বুঝিয়ে বলুন তো। দূষণ ও বসবাসের অযোগ্যতায় শীর্ষে রাজধানী ঢাকা, তবুও দৃষ্টিগোচর কোনো পদক্ষেপ নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। এ নিয়ে এবার প্রশ্ন তুললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এরকম পুরনো শহর পৃথিবীর আরো অনেক দেশে আছে, কিন্তু সারাটা শহর ঘুরবেন আপনি কোথাও আবর্জনা দেখতে পাবেন না। 800 বছরের ইতিহাস আঁকড়ে থাকলেও এখনো সম্পূর্ণ আধুনিক নগর কাঠামোর ছোঁয়া পায়নি রাজধানী। দূষণ ও সংকীর্ণতার বেড়াজালে বন্দী, ঐতিহ্যে ঘেরা পুরান ঢাকা সহ বেশ কিছু এলাকা। রাজধানীর জলবায়ু রক্ষায় লালবাগ ও হাজারীবাগে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে রাজুক। বৃহস্পতিবার রাজুক ভবনে জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে এই কথা জানায় সংস্থাটি। আমরা বৃক্ষরোপণ, নান্দনিক পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। একের পর এক পরিকল্পনা সামনে এনে সময় ক্ষেপণের পরিবর্তে বাস্তবায়নের জন্য রাজুকে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন? আপনি যে গরমে তিষ্ঠতে পারেন না, আপনি টের পাচ্ছেন। এখন প্রকৃতি রক্ষা করার জন্য ওয়ার্কশপ করে, বক্তৃতা করে কতটা আমরা এগোতে পারবো আমি জানি না। যদিও রাজুকের এই পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। লালবাগে মেসিভ রিডেভেলপমেন্ট করাটা কঠিন, আর হাজারীবাগের সম্ভাবনা আছে, যেহেতু হাজারীবাগের ট্যানাইটে সরে যাচ্ছে, সেই জায়গাটাতে আসলে সম্ভাবনা আছে যে বড় স্কেলে রিডেভেলপমেন্ট করা। শহরের সরু রাস্তাগুলোকে প্রশস্ত ও ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করলে দূষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান বক্তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার রক্ষকে নামেই ভক্ষণের অভিযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের। প্রতিষ্ঠানটিকে অনিয়ম দুর্নীতিমুক্ত করতে প্রশাসক হিসেবে যাকে বসানো হয়েছে তার বিরুদ্ধেই তুলেছেন নানা অভিযোগ। প্রতিবাদে চলছে টানা কর্মবিরতি। সোনালী লাইফকে বাঁচাতে প্রশাসকের স্বেচ্ছাচারিতা বন্ধ করা সহ 6 দফা দাবি তাদের। যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রশাসকের দাবি, আর্থিক অনিয়ম ঢাকতে মালিক পক্ষের ইন্ধনে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। দুর্নীতি আর অর্থলোপাটের অভিযোগ ওঠায় গেল এপ্রিলে আদালতের নির্দেশে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক বসায় বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। শর্ত ছিল 2 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা তো করতে পারেননি, উল্টো তার বিরুদ্ধেই অনিয়ম অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে প্রতিষ্ঠানটির প্রায় 300 স্থায়ী কর্মী। সঙ্গে যোগ দিয়েছেন কমিশন এজেন্টরাও। এই প্রশাসক মহোদয় আসার পর থেকে আমাদের গ্রাহকরা ঠিকমতো টাকা পাচ্ছে না। এই স্যারকে
তারা এখান থেকে বরখাস্ত করছে, আমি অচিরেই এখান থেকে আহ্বান করব ওই স্যারগুলোকে আবার আমার কোম্পানিতে এখানে নেওয়ার জন্য। প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত SM ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাজের পরিবেশ নষ্ট করা ও নিয়ম বহির্ভূতভাবে আস্থাভাজনদের নিয়োগ দেওয়ার। আরও আছে কমিশন এজেন্টদের পাওনা পরিশোধ না করার অভিযোগও। বিভিন্ন কোম্পানিগুলি যেই রোলে পরিচালিত হয় সেইভাবেই কিন্তু আমাদের এই অনারিয়ামগুলি দেওয়া হতো। এই ভদ্রলোক আসার পরে আমাদের এগুলি বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অংশ 6 দফা বাস্তবায়নের দাবি জানান সোনালী লাইফের কর্মীরা। 8 লাখের বেশি যারা গ্রাহক আছে সেই গ্রাহকদেরকে এখন যে অর্থ তারা ফেরত পাবে এটা নিয়ে এখন হুমকি। যদিও কর্মীদের এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসক। তার দাবি সোনালী লাইফ 828 কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করলেও বিনিয়োগ করেছে মাত্র 68 কোটি টাকা, যা বাড়িয়েছে প্রতিষ্ঠানটির আর্থিক ঝুঁকি। 289 থেকে 90 কোটি টাকা কিন্তু আমাদের লাইফ ফান্ডে থাকার কথা, যে ফান্ড কালেকশন হয়েছে সেখান থেকে আসে আপনার উদ্ধৃত মাত্র 68 কোটি টাকা। তাহলে যেই পরিমাণ শর্টফল আছে, ঘাটতি আছে, আপনি কিভাবে মেটাবেন? সরকারের নিয়ম মেনেই কিন্তু পাবলিকের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন, তাহলে নিয়ম মেনে খরচ করবেন না। দাবি করা হচ্ছে অবস্থার ইতিবাচক পরিবর্তন না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সোনালী লাইফের প্রায় 300 স্থায়ী কর্মী, 25,000-এর বেশি এজেন্ট আর প্রায় 12 লাখ গ্রাহক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে জো বাইডেনের উপর চাপ বাড়ছে। এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতার বিরোধিতা করলেন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সিনেটর মাইকেল বেনেট। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয় পাবেন না বলেও মনে করেন তিনি। এদিকে ডেমোক্রেটিক দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার মতো সামর্থ্য নেই বাইডেনের। হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চাপের মুখে প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষের পাশাপাশি বাইডেনের নির্বাচনী লড়াই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডেমোক্রেট দলের বাঘা বাঘা নেতারা। এরই ধারাবাহিকতায় এবার নিজ দলের প্রভাবশালী সিনেটর মাইকেল বেনেট প্রথমবারের মতো প্রকাশ্যে বাইডেনের বিরুদ্ধে কথা বললেন। নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের কাছে হেরে যাবেন বাইডেন, তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মনে করেন এই ডেমোক্রেট নেতা। এবারের নির্বাচনে ট্রাম্পের ভূমিধস জয়ের সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন বেনেট। শুধু তিনিই নন, ডেমোক্রেট দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও মনে করেন বয়স বিবেচনায় বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন জীবনে অনেক প্রতিযোগিতায় জিতেছেন, তবে এবার তিনি সময়ের কাছে হেরে যাবেন। ট্রাম্পের কাছে বাইডেন হেরেও যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এই হলিউড অভিনেতা। এর কয়েকদিন আগে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বাইডেনের হাতে সময় খুবই কম। গত মাসে বিতর্কে ট্রাম্পের কাছে নাকাল হওয়ার পর তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকবেন কিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সদস্য দেশগুলোর প্রতি ইঞ্চি রক্ষার অধিকার রয়েছে ন্যাটোর। মঙ্গলবার ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোটের 75তম শীর্ষ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাইডেন। সম্মেলনে ইউক্রেনকে সহায়তার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। বিস্তারিত জানিয়েছেন দস্তগীর জাহাঙ্গীর। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আবার ওয়াশিংটনে জড়ো হয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। 75তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেটো। এ সময় সবাইকে এক হয়ে রাশিয়ার কালো হাত থেকে ইউক্রেনকে রক্ষার আহ্বান জানান তিনি। রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনকে 4000 কোটি ইউরো অর্থ সহায়তার কথা বলা হয়। এদিকে নেটোর সদস্য দেশগুলোর তাদের বিল পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি ক্ষমতায় গেলে জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাবেন না বলে জানান ট্রাম্প। এর আগে বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা চালাতো না। অন্যদিকে ইউক্রেন মিশনে নেটোর সঙ্গে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। তবে ইউক্রেন মিশনে না থাকলেও নেটোকে সব ধরনের সহায়তা করতে হাঙ্গেরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
রোহিঙ্গা সংকটের সমাধানের উপর জোর দিয়ে প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৬তম অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। বাংলাদেশের উদ্যোগে ওআইসির সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতির শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করা হয় এ প্রস্তাবে। এক কুমারী নারীর নামে তৈরি ইতালির রাজধানীর রোমের ফোন্তানা দি ট্রেভি অথবা ট্রেভি ফাউন্টেন বিশ্বখ্যাত ফোয়ারাগুলোর একটি। কথিত আছে ফোয়ারার পানিতে পয়সা নিক্ষেপ করলে তাকে আবারও রোমে নিয়ে আসে তার ভাগ্য। প্রতি বছর এই ফোয়ারা থেকে রোম শহর কর্তৃপক্ষের আয় ১.৫ মিলিয়ন ইউরোর বেশি। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। রোমের এক কুমারী নারীর নামে তৈরি হয়েছিল আজকের এই ট্রেভি ফাউন্টেন। ১৯ খ্রিস্টপূর্বে তৈরি এই ফোয়ারার নাম ছিল ভির্গো। ২১ কিলোমিটারের এই ফোয়ারাটির ১৯ কিলোমিটারই ছিল মাটির নিচে। পরবর্তী সময়ে এর নামকরণ করা হয় ট্রেভি ফাউন্টেন, অর্থাৎ ৩ রাস্তার মোড়। রাজধানী রোমে ভ্রমণ পিপাসু এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যারা ট্রেভি ফাউন্টেন দর্শন না করে। বিশ্বের বিভিন্ন দেশের নারী, পুরুষ, শিশুরা আসে এই ফোয়ারাটি দেখতে। তারা এখানে পয়সা নিক্ষেপ করে আবারও ফিরে আসতে চান রোমে। কথিত রয়েছে এখানে পয়সা নিক্ষেপ করলে অবশ্যই তাকে কোনো না কোনো দিন তার ভাগ্য এখানে ফিরিয়ে আনবে। আমি রোমকে ভালোবাসি। এটা আমার দ্বিতীয়বার রোমে আসা। গত বছর আমি একটা কয়েন ফেলেছিলাম, এবছর আমি আবার রোমে। এখানে কয়েন ফেললে রোমে আসার স্বপ্ন পূরণ হয়, তাই সবাই কয়েন ফেলে। প্রতি সপ্তাহে সিটি কর্পোরেশনের ৪ জন শ্রমিক এখানে নিক্ষেপ করা পয়সাগুলো তোলেন। ২০২২ সালে এখানে ১.০৬ মিলিয়ন ইউরো আয় হয়েছিল, যা ট্রেভি ফাউন্টেনের রেকর্ড আয় ছিল। ইতালির এই ট্রেভি ফাউন্টেনে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। তারা পানিতে পয়সা নিক্ষেপ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান। তারা মনে করেন এখানে পয়সা নিক্ষেপ করলে আবারও তাদের ভাগ্য এখানে নিয়ে আসবে। ইতালির রাজধানী রোমের ট্রেভি ফাউন্টেন থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। নারী এশিয়া কাপে সেমিফাইনালকে প্রাথমিক লক্ষ্য করেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রিমিয়ার লিগের ফর্ম আশা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্টকে, জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলকারত্নে। অন্যদিকে আত্মবিশ্বাসে টইটুম্বুর টাইগ্রেস পেসার মারুফা আক্তার। দলের পেস ইউনিটকে নিয়ে বড় স্বপ্ন তার। আমরা যে এশিয়া কাপের আগে একটা ক্যাম্প করতেছি, অনেক ভালো একটা ক্যাম্প করতেছি, তো এশিয়া কাপে ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমি আমার 100% দিব, বাকিটা আল্লাহ ভরসা। Sri Lanka, they are very challenging sides, Sri Lanka, Pakistan and India. But again, that there are certain things that we can't control. We can control our own performance. It's about just going through the process and do the right thing and play the A game. That is what we expect them to do. এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন, পরিমার্জন করতে পারবে। হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। এই ছিল প্রবাস সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।